হিমালয় থেকে ফিরে এলেন। এরপরে তার শিক্ষা ও সাহিত্য চর্চা অনেকটাই বাধামুক্ত হল। জ্ঞানচন্দ্র ভট্টাচার্য, রাম সর্বস্ব ভট্টাচার্য, ব্রজনাথ দে একের পর এক তাঁর গৃহশিক্ষক নিযুক্ত হন। সংস্কৃত ও ইংরেজি সাহিত্যে ক্রমশ তিনি অধিকার লাভ করতে থাকেন। নিয়মিত স্কুলে যাওয়া বন্ধ হলেও তাঁর সাহিত্য চর্চা অব্যাহত থাকলো, শুধু তাই নয়, দ্রুত গতিতে এগিয়ে চলল। তার প্রথম মুদ্রিত কবিতা অভিলাষ তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হয় 1281 অগ্রহায়ণ মাসে। এটি তার প্রথম মুদ্রিত কবিতা হলেও তাতে তার নাম ছাপা হয়নি। তার স্বনামে প্রকাশিত প্রথম কবিতা হিন্দু মেলায় উপহার, এটি তিনি পড়েছিলেন পার্সি বাগানে 11 ফেব্রুয়ারি 1875 তারিখে হিন্দু মেলার নবম বার্ষিক অধিবেশনে। পরে 25 ফেব্রুয়ারি সেটি অমৃতবাজার পত্রিকায় মুদ্রিত হয়। এই কবিতায় তার কবিখ্যাতি প্রথম প্রচারিত হল। অবশ্য কবিতাটির ভাষা ও ছন্দে তিনি তৎকালীন প্রসিদ্ধ কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করেছিলেন। বাংলা সাহিত্যে তখন মধুসূদন হেমচন্দ্রেরই যুগ। বিহারীলাল চক্রবর্তী কবিতা লেখা আরম্ভ করলেও তখনও অনুসরণযোগ্য কবি বলে পরিচিত হননি। যে ভাব সৌকুমার্য এবং সূক্ষ্ম কল্পনা রবীন্দ্রনাথের আত্মগত ভাষণে প্রকাশ পেয়েছে, একমাত্র বিহারীলালের কাব্য ছাড়া আর কারো রচনায় সে বিশেষত্বটি তখন দেখা যায়নি। দেশ বর্ণনামূলক উদ্দীপনাময়ী কবিতা লিখে হেমচন্দ্র তখন সকলের মনোযোগ আকর্ষণ করছেন। বালক রবীন্দ্রনাথ তাঁর ভারত সঙ্গীত এর অনুকরণে লিখেছিলেন হিন্দু মেলার উপহার। তখন রবীন্দ্রনাথের বয়স প্রায় 14 বছর। 1873 হিমালয় থেকে প্রত্যাবর্তনের পর থেকে 1878 বিলাত রওনা হওয়া পর্যন্ত এই কয় বৎসরে রবীন্দ্রনাথ যা লিখেছিলেন তার কিছু কিছু সংকলিত হয়েছিল কবি কাহিনী 1878, বনফুল 1880, শৈশব সঙ্গীত এ 1884। সে সময় তার বয়স অল্প, বালক বললেই হয়, কিন্তু জ্ঞানঙ্কুর ও প্রতিবিম্ব সাহিত্যপত্রে সেকালের বিখ্যাত লেখকদের সঙ্গেই তিনি স্থান পেয়েছিলেন। তার সমাদরের কারণ ছিল হিন্দু মেলায় পঠিত কবিতা হিন্দু মেলায় উপহার। হিন্দু মেলা সম্বন্ধেও কিছু বলা দরকার। যে জাতীয় ভাব দেবেন্দ্রনাথের পরিবারের সহজেই বিকাশ লাভ করেছিল, তারই আনুকূল্যে হিন্দু মেলা প্রবর্তিত হয়। দেবেন্দ্রনাথের বন্ধু রাজনারায়ণ বসু 1861 খ্রিস্টাব্দে জাতীয় গৌরবেচ্ছা সঞ্চারণী সভা নামে একটি সভা স্থাপন করেন মেদিনীপুরে। তার উদ্দেশ্য ছিল স্বদেশী ভাবের আলোচনায় ও প্রচার। কয়েক বছর পরে প্রসপেক্টাস অফ এ সোসাইটি ফর দ্য প্রমোশন অফ ন্যাশনাল ফিলিং অ্যামং দ্য এডুকেটেড নেটিভস অফ বেঙ্গল নামে এক ছোট বই বের করলেন 1866। এই বইয়ের ভাবধারা উদ্বুদ্ধ হয়ে নবগোপাল মিত্র হিন্দু মেলার পরিকল্পনা করেন। তাকে সাহায্য করেন গিরীন্দ্রনাথের পুত্র গণেন্দ্রনাথ। পার্সি বাগানে 1867 খ্রিস্টাব্দে প্রথম মেলা বসে। মেলার উদ্দেশ্য ছিল স্বদেশী শিল্প, সাহিত্য, সঙ্গীতের প্রচার, তারই সঙ্গে স্বদেশী প্রথায় শরীর চালনা ইত্যাদিতে উৎসাহ দেওয়া। আমাদের জাতীয় চেতনার উন্মেষ ও বিকাশের ইতিহাসে হিন্দু মেলা বিশেষভাবে স্মরণীয়। তৎকালীন কবি মনমোহন বসু এই মেলার জন্য পরাধীন ভারতবর্ষের দুরবস্থা বর্ণনা করে সঙ্গীত রচনা করেছিলেন। কয়েকটি বিখ্যাত গান হিন্দু মেলা উপলক্ষেই লেখা, যেমন সত্যেন্দ্রনাথ ঠাকুরের মিলে সবে ভারত সন্তান, একতান মনপ্রাণ, দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের মলিন মুখ চন্দ্রমা ভারত তোমারই এবং গণেন্দ্রনাথ ঠাকুরের লজ্জায় ভারত যশ গাহিবে কি করে। কনিষ্ঠ কবি রবীন্দ্রনাথও তাঁর কবিতা পাঠ করেছিলেন। এই কবিতায় বালক কবি কল্পনা করেছিলেন কবি ব্যাস হিমাদ্রি শিখরে বীণা বাজিয়ে বর্তমান ভারতের দুঃখের গাথা গাইছেন। যুধিষ্ঠির, রামচন্দ্র, পৃথ্বীরাজের মতো রাজা, দুর্গাবতীর মতো বীরাঙ্গনাদের কথা চিন্তা করে এবং তখনকার পরাধীন ভারতের দিকে তাকিয়ে কবি বলেছেন, ভারত কঙ্কাল আর কি এখন গাইবে হায়রে নূতন জীবন, ভারতের ভস্যে আগুন জ্বালিয়া আর কি কখনো দিবে রে জ্যোতি, তা যদি না হয় তবে আর কেন হাসিবি ভারত, হাসিবি রে পুনঃ, সেদিনের কথা জাগি স্মৃতিপটে, ভাসে না নয়ন বিষাদ জলে। হিন্দু মেলা সেদিন এই ধরনের স্বাদেশিকতার আবহাওয়া সৃষ্টি করে তুলেছিল।
বঙ্কিমচন্দ্রের উপন্যাসে জ্যোতিরিন্দ্রনাথ এবং অন্যান্য নাট্যকারদের নাটকে হেমচন্দ্রের উদাত্ত কবিতায় একই সুর ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছিল। তখনকার দিনের ইংরেজি শিক্ষিত সমাজে রাজভক্তি এবং জাতীয় স্বাতন্ত্র্যের লক্ষণ একই সঙ্গে ফুটে উঠেছিল। রবীন্দ্রনাথ প্রথম থেকেই দ্বিতীয় চিন্তায় দীক্ষিত হয়েছিলেন। রবীন্দ্র জীবনের পরবর্তী অধ্যায় এর পূর্ণ বিকাশ আমরা দেখতে পাব। এই সময় স্বদেশ সাধনার আরেকটি দৃষ্টান্ত সঞ্জীবনী সভা। এটি একটি গুপ্ত সভা, কিন্তু তার সঙ্গে যুক্ত ছিলেন রাজনারায়ণ বসুর মতো প্রবীণ ব্যক্তি। যদিও এই সভার অনুষ্ঠানকে রবীন্দ্রনাথ তাঁর জীবন স্মৃতিতে লঘুভাবে বর্ণনা করেছেন, তবু রবীন্দ্রনাথের তরুণ চিত্তে স্বাদেশিক চেতনাকে জাগিয়ে রাখতে এ সভার দান উপেক্ষণীয় ছিল না। সাহিত্য সাধনায় রবীন্দ্রনাথের দিন কাটছে সত্য, কিন্তু নিয়মবদ্ধ পদ্ধতিতে তাঁর বিদ্যালয়ের শিক্ষা অগ্রসর হচ্ছিল না। এক সময় সেন্ট জেভিয়ার স্কুলেও তিনি ভর্তি হয়েছিলেন, কিন্তু অনিয়মিত উপস্থিতির জন্য স্কুলে তার পড়াশোনা বন্ধ ছিল। তিনি বাড়িতেই নানা বই পড়ে সময় কাটাচ্ছিলেন। এমনি সময় তার মেজদা সত্যেন্দ্রনাথ প্রস্তাব করলেন তাকে বিলেত পাঠিয়ে আইসিএস করে নিয়ে আসা হোক। সত্যেন্দ্রনাথ তখন আমেদাবাদে সেশন জজ হিসেবে কর্মরত। বিলেত যাওয়ার পূর্বে রবীন্দ্রনাথ তার কাছে কিছুদিন রইলেন। সেখানে সত্যেন্দ্রনাথের বিরাট গ্রন্থাগারে রবীন্দ্রনাথ আপন মনে পড়াশোনা করতেন। এখানকার শাহীবাগের প্রাসাদের স্মৃতি প্রায় 17 বছর পরে ক্ষুদিত পাষাণ গল্পের রূপ নিয়েছে। দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনায় ভারতী পত্রিকা প্রকাশিত হয়েছিল 1284 বঙ্গাব্দের শ্রাবণ মাসে, অর্থাৎ জুলাই 1877। প্রথম সংখ্যা থেকেই রবীন্দ্রনাথের বহু রচনা সেখানে ছাপা হতে থাকে। আমেদাবাদে থাকার সময় তাঁর অনেক রচনা পত্রিকাটিতে ছাপা হয়। বিলাত রওনা হওয়া পর্যন্ত তিনি যা লিখেছিলেন তার কিছু কিছু সংকলিত হয়েছিল কবি কাহিনী 1878, বনফুল 1880, শৈশব সঙ্গীত 1884। কবি কাহিনী তার প্রথম প্রকাশিত গ্রন্থ। 1878 সেপ্টেম্বর মাসে রবীন্দ্রনাথ মেজদার সঙ্গে বিলাত যাত্রা করলেন। বিলাতে রবীন্দ্রনাথ প্রথমে ব্রাইটনে একটি স্কুলে ও পরে লন্ডনের ইউনিভার্সিটি কলেজে পড়েছিলেন, কিন্তু এ পড়া সম্পূর্ণ হয়নি। 1.5 বৎসর পরে তিনি দেশে ফিরে আসেন। কিন্তু রবীন্দ্রনাথের সংবেদনশীল মন এই 1.5 বৎসরে সে দেশের সমাজ ও জীবনের ঘনিষ্ঠ পরিচয় লাভে উৎসুক হয়েছিল। ভারতীতে প্রকাশিত ইউরোপ যাত্রী কোন বঙ্গীয় যুবকের পত্রতে ইউরোপ প্রবাসীর পত্র 1881 তার প্রমাণ আছে। কিছুদিন ডাক্তার স্কটের পরিবারে বাস করে ইংরেজের একটি উদার পরিচয় পেয়েছিলেন। রবীন্দ্রনাথের উদার মানবিকতা বোধ গড়ে উঠতে তার সাহায্য ছিল। সে কথা স্বীকার করে জীবন স্মৃতিতে বলেছেন, এই পরিবারে বাস করিয়া আমি একটি জিনিস লক্ষ্য করিয়াছি, মানুষের প্রকৃতি সব জায়গাতেই সমান। আমরা বলিয়া থাকি এবং আমিও তাহা বিশ্বাস করিতাম যে আমাদের দেশে প্রতিভক্তির একটা বিশিষ্টতা আছে, ইউরোপে তাহা নাই। কিন্তু আমাদের দেশের সাধ্বী গৃহিণীর সঙ্গে মিসেস স্কটের আমি তো বিশেষ পার্থক্য দেখি নাই। কোনো ডিগ্রি নিয়ে বা কোনো বৃত্তি শিখে তিনি দেশে ফিরলেন না বটে, কিন্তু বিলাতে থাকতে তার প্রতিভা আর একদিকে বিকাশের পথ খুঁজে পেয়েছিল। সে দেশের সঙ্গীতের প্রতি তার শুধু যে আগ্রহই বৃদ্ধি পেয়েছিল তা নয়, সঙ্গীত সম্বন্ধে তিনি পড়াশোনাও নিজের মতো করে করেছিলেন। তার ফলে দেশে ফিরে এসে তিনি লিখলেন গীতিনাট্য বাল্মীকি প্রতিভা 1881। এর কাহিনী রচনার প্রেরণা পেয়েছিলেন পরিবারের বন্ধু কবি বিহারীলাল চক্রবর্তীর শারদা মঙ্গল কাব্য থেকে, কিন্তু এর গানগুলি তার নিজের রচনা আর সুর বিলাতি সঙ্গীতের মিশ্রণে তৈরি বাংলা সঙ্গীত জগতে অভিনব দান। বিদ্বজ্জন সমাগম উপলক্ষে বাল্মীকি প্রতিভার অভিনয় হয় 1881। সেখানে রবীন্দ্রনাথ বাল্মীকির ভূমিকায় অভিনয় করেন। এর পূর্বে অবশ্য জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের এমন কর্ম আর করব না নাটকে তিনি প্রথম অভিনয় করেন অলীক বাবুর ভূমিকায়। বাল্মীকি প্রতিভা রচনার সময় থেকেই তিনি গান ও কাব্য রচনায় সম্পূর্ণ মনোনিবেশ করলেন। সন্ধ্যা সঙ্গীতের 1882 রচনা সেই সময়। এরপরে লেখা হলো প্রভাত সঙ্গীত 1883। প্রভাত সঙ্গীত রচনার একটি অসাধারণ উপলক্ষ ছিল সে কথা রবীন্দ্রনাথ শুধু জীবন স্মৃতিতে নয়,
জীবনের অন্ত পর্বেও স্মরণ করেছেন। দ্য রিলিজিয়ন অফ ম্যান 1931 এবং মানুষের ধর্ম 1933 রচনাকালে। সদর স্ট্রিটের বাড়িতে জ্যোতিরিন্দ্রনাথের সঙ্গে তখন তিনি বাস করছিলেন। একদিন সূর্যোদয়ের মুহূর্তে আকস্মিকভাবেই যেন তার মধ্যে এলো এক দিব্য প্রেরণা, যার ফলে জগৎ, প্রকৃতি, মানুষ তার চোখে এক বিশ্বব্যাপী আনন্দধারায় প্লাবিত বলে মনে হয়েছিল। তিনি লিখলেন তার বিখ্যাত কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ। কবি আত্মকেন্দ্রিক জগৎ থেকে মুক্তি পেয়ে মানুষের জগতে এসে দাঁড়ালেন। এখন থেকেই কবি রবীন্দ্রনাথ তার আপন প্রকৃতি চিনে নিতে পারলেন। রবীন্দ্রনাথের কবি প্রতিভার সত্যকার মুক্তি ঘটল। এরপর থেকে একে একে লিখে চললেন ছবি ও গান, প্রকৃতির প্রতিশোধ, কড়ি ও কোমল, মায়ার খেলা, মানসী। অবশ্য এরই সঙ্গে চলেছে গদ্য প্রবন্ধ, সমালোচনা, উপন্যাস। রবীন্দ্রনাথের নিজের মতে মানসী থেকেই তার কাব্য স্পষ্ট রূপ পেয়েছে। তার পূর্বতন লেখাগুলি সম্পর্কে তার কুণ্ঠা কখনো দূর হয়নি।